গল্পের দ্বিতীয় পর্ব। ডাকযোগে একখানা চিঠি পিতার জনার্দন মুন্সিকে পাঠিয়ে রোদ্দুর অপেক্ষা করছিল পিতার উত্তরে। এদিকে জুই জমিদার বাড়িতে রোদ্দুরের সাথে থাকে আর মাঝে মাঝে মা নিরুপমার কাছেও যায়। সব স্বাভাবিক লাগলেও ছন্দপতন তো ঘটতই। প্রতি 15 দিন অন্তর অন্তর বাড়ি থেকে, কখনো গ্রাম থেকে আস্ত মানুষ উধাও হয়ে যায়। তাকে বা তার লাশ কোনোটাই পাওয়া যায় না। এবার সবাই হিসেব কষতে বসলো ঘটনার সূত্রপাত কোথা থেকে শুরু। 15 দিন অন্তর কোনোদিন মানুষ হারিয়ে যাচ্ছে। জমিদার বাড়ির দরদালানে বৈঠকে উপস্থিত ছিলেন জমিদার বাবু, নতুন নায়েব, রোদ্দুর আর গ্রামের পঞ্চায়েতের 5 সদস্যের সাথে আরো কিছু গ্রামবাসী। রোদ্দুরে প্রথম বিষয়টার উপস্থাপনা করে যে তার বিয়ের রাতে প্রথম ঘটনা ঘটে। এবারই রান্নার জোগাড়ে মহিলা নিখোঁজ হয়। সেদিন ছিল পূর্ণিমা। তার 15 দিন পর অমাবস্যাতে রাখু বলে মালি, ঠিক তার 15 দিন পর আবার পূর্ণিমাতে গ্রামের এক 11 বছরের ছেলে। জমিদার বাবু সহ সকলে রোদ্দুরের সাথে সহমত পোষণ করেন। জমিদার বাবু বলেন, জোগাড়ে বউটা তো মিতা মায়ের গয়না চুরি করে পালিয়েছিল বলে জানতাম। সে যদি ইচ্ছা করে পালায় অন্য কথা, আর যদি গুম হয়েছে তাহলে সত্যি তা চিন্তার বিষয়। আলোচনা করে বোঝা গেল মানুষ হারানোর ঘটনাটি অমাবস্যা আর পূর্ণিমার দিন রাতেই ঘটে। এবার অপেক্ষা আগামী পূর্ণিমা, যা 2 দিন পরই আগত। পাহারার ব্যবস্থা করা হলো। সকলকে আগাম সতর্কতা জারি করা হলো। এসব কিছুর পরও আর একটা চিন্তা রোদ্দুরের মনে ঘা দিচ্ছে। পত্র পাঠানোর এত দিন পরও পিতা কোনো উত্তর দিলেন না কেন? উনি কি তাহলে রোদ্দুরের এই বিয়ের সিদ্ধান্ত মেনে নিলেন না? এখন থেকে কলকাতা ফিরে যাবার কথা, কিন্তু গ্রামের এই বিপদের দিনে হট করে চলে যাওয়া যায় না। বিয়ের পর 2 মাস কেটে গেছে, তবু সে যেন যত দিন যাচ্ছে ততই মিতার প্রতি আকৃষ্ট হয়ে উঠেছে। আজকাল তার শরীরটাও ঠিক থাকে না, কেমন ঘোর ঘোর লাগে ওর। ধর্মচর্চা যা ওর প্রিয় বিষয়, তাতেও সে আগ্রহ হারিয়েছে। জুঁইয়ের মতো ধর্মপ্রাণ মেয়েকে বিয়ে করে বিষ্ণু ভক্ত রোদ্দুর ভেবেছিল আরো হয়তো সে ধর্মচর্চা করতে সুযোগ পাবে, কিন্তু কি যে হচ্ছে সেটাই সে বুঝতে পারছে না। নিরামিষ ভোজী রোদ্দুরের এখন আমিষ খেতে ইচ্ছা করে। অবৈধ সম্পর্ক তৈরি করতে ইচ্ছা হয় মিতার সাথে। এই গ্রামের বাতাসে কেমন যেন একটা অশুভ শক্তির উৎস খুঁজে পায় সে। কিছুই বুঝে উঠতে পারে না রোদ্দুর। এদিকে মাটির নিচে গুপ্ত কুঠুরিতে দিন দিন বাড়তে থাকে রক্তবীজ নামক পিশাচের শক্তি। মিতা এখন অনেক বেশি দ্রুত শিকারী। সে শিকার করতে এখন অনেক সতর্কতা অবলম্বন করে। গভীর রাতে সে গ্রামের মধ্যে ঘুরে ঘুরে শিকার করে। বারবার নিজের বাড়ি থেকে শিকার তোলাটা বোকামি। মিতা নিজের মনেই হাসে। রোদ্দুর পত্রের অপেক্ষায় আছে তার পিতার। সে তো জানেই না সেদিন তার পাঠানো পত্র কলকাতা পর্যন্ত পৌঁছয়নি। রাস্তায় সে পত্র মিতা বদলে নিয়েছিল। তার পরিবর্তে সে রোদ্দুরের হাতে লেখা নকল করে এখানে আরো কিছুদিন থাকার আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়ে দেয়। কলকাতাতে জনার্দন মুন্সি ভাবেন তার পুত্র বেশ আছে হবু শ্বশুর বাড়িতে এবং আরো কিছুদিন সে কাটাতে চায় সেখানে। এই ভেবে তিনি নিশ্চিত হয়ে আর প্রত্যুত্তর দেননি। মিতা হিসাব কষে। রক্তবীজের প্রয়োজন আর 3টি বলি, তার মানে আসছে পূর্ণিমা থেকে আরো 3 বার তাকে স্বীকার করতে হবে।
রক্তবীজ তার প্রভাব বিস্তার করতে আরম্ভ করেছে। তার মায়ার প্রভাব পড়ছে গোটা গ্রামে। সারা গ্রাম মানসিক ও শারীরিক শক্তি হারাচ্ছে। ঈশ্বরের অস্তিত্ব রক্ষার তাগিদ নেই কোথাও। সব থেকে প্রভাবিত রোদ্দুর। কোথায় সে ছিল ধর্মপ্রাণ নিরামিষাশী, এখন তার চোখে মিতা কাম দেখেছে। ভক্তির প্রতি আস্থা হারিয়েছে সে। গোটা গ্রামে শুধু একটি প্রাণ যার মধ্যে রক্তবীজের প্রভাব বিস্তার হয়নি, সে জুঁই। জুঁই জমিদার বাড়ির ভদ্রাসনের মধ্যে স্নানঘর থাকলেও পুকুরে প্রতিদিন স্নান করতে যেত। সেদিন খুব ভোরে ভোর সে স্নানে যাচ্ছিল। পথে পরে সেই পচা ডোবাটা। সেই ডোবা পেরিয়ে যাবার সময় তার কিছু একটা চকচকে জিনিস চোখে পড়ে। জুঁই এগিয়ে যায়। কৌতূহল বশত সে হাতে তুলে নেয় সেই চকচকে জিনিসটা। স্নানে না গিয়ে সে ফিরে আসে জমিদার বাড়ি। একবার ভাবে মিতা দিদির কাছে যায়। তারপর তার মনে হয় এ বিষয়ে প্রথমেই স্বামীকে জানানো প্রয়োজন। রোদ্দুর অতিথি ঘরে রাতে শুয়েছিল। জুঁই প্রথম দিন থেকে মিতার সাথে শুতো। জুঁই চুপি চুপি রোদ্দুরকে ডাকে। রোদ্দুর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে জুঁইকে মিতা ভেবে নিজের কাছে জড়িয়ে নেয়। জুঁই চেষ্টা করে রোদ্দুরের কাছ থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু ঘুমন্ত স্বামীর কাছ থেকে অতটুকু মেয়ের সাধ্য নেই নিজেকে ছাড়ানোর। তাই সে অপেক্ষা করতে থাকে স্বামীর ঘুম ভাঙার। সকাল সকাল ঘুম থেকে ওঠা ছেলেটা এখন অশুভ শক্তির কবলে পড়ে দেরিতেই ওঠে ঘুম থেকে। রোদ্দুরের যখন ঘুম ভাঙে তখন বেলা বয়ে যাচ্ছে। সে চোখ খুলে নিজের আলিঙ্গনে পায় জুঁইকে। হতচকিত হয়ে সে ঠেলে ফেলে দেয় জুঁইকে। পালঙ্ক থেকে ছিটকে পড়ে। ব্যথায় কোকিয়ে ওঠে জুঁই। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় লজ্জিত রোদ্দুর তাকে তুলে বসায়। রোদ্দুর তাকে জানতে চায় সে তার বিছানায় কি করছিল। ভয় পাওয়া জুঁই কিছুক্ষণ চুপ থাকে। তারপর মেঝেতে পড়ে থাকা সেই ডোবায় পাওয়া জিনিসগুলো রোদ্দুরের সামনে তুলে এনে দেয়। রোদ্দুর চমকে উঠে জিজ্ঞাসা করে, জুঁই, তুমি এগুলো কোথা থেকে পেলে? এগুলো তো। জুঁই, হ্যাঁ, এগুলো মিতা দিদির গয়না, যেগুলো আমাদের বিয়ের রাতে চুরি গিয়েছিল। রোদ্দুর, তুমি এগুলো কোথা থেকে পেলে বলো দয়া করে। জুঁই, আমি স্নানে যাচ্ছিলাম পুকুরে, তখন পচা ডোবার ধারে এগুলো আমি পাই, আর তারপর সোজা চলে আসি আপনার কাছে। আপনি গভীর ঘুমে ছিলেন। আমাকে মিতা মিতা বলে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েন। আমি চেষ্টা করেছিলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু পারিনি। তাই আপনার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। রোদ্দুরের অনুতাপ হয় নিজের কৃতকর্মের জন্য। সে ঘুমের ঘোরে মিতাকে কামনা করে জুঁইকে জড়িয়ে ধরে। এই বিষয়টা তাকে লজ্জায় মাটিতে মিশিয়ে দিচ্ছিল। তবু এসব ভাবার সময় এখন নয়। তাই সে এই চুরি যাওয়া গয়নাগুলোর উপর মনোনিবেশ করে। জুঁইকে সে এই ব্যাপারে কাউকে কিছু জানাতে মানা করে, যেহেতু বিষয়টা সন্দেহের। তারপর জুঁই যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, সে আবার জুঁইকে আটকায়, তাকে ক্ষমা প্রার্থনা করে আর কৈফিয়ত দেবার মত করে বলে সে ঘুমের মধ্যে ছিল, তাই তার মনে ছিল না সে এখন জুঁইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। মিতার সাথে অতীতের দীর্ঘদিনের সম্পর্কর কারণে ঘুমে সে মিতার নাম করেছিল। জুঁই হাসে, কিছু বলে না। সে বেরিয়ে যায় ঘর থেকে। মিতা প্রতি রাতে পিশাচ সাধনা করার জন্য বেলা পর্যন্ত ঘুমাতো। আজ সে ঘুম থেকে উঠে দেখে জুঁই বেরিয়ে যাচ্ছে রোদ্দুরের ঘর থেকে, আর তার পরনে রাতের বাসি কাপড়।
যদিও জুঁইয়ের সাথে রোদ্দুর এখনো কয়েক বছর শারীরিকভাবে মিলিত হতে পারবে না সে জানতো, তবু তাদের মধ্যে মনের মিল যে সংগঠিত হয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। যা করার খুব শীঘ্রই করতে হবে। জল মাথার উপর দিয়ে বইছে এবার। রোদ্দুরকে ভাবাতে শুরু করেছে গয়নাগুলোর অভাবে বাড়ির পিছনের ডোবায় উদ্ধার হওয়া। সে নিজেই ওই ডোবার কাছে গিয়ে পৌঁছায় বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করার জন্য। ডোবাটা ছোট ও পানাতে ভর্তি। ডোবার সামনাসামনি দোতলার ঘরটায় থাকে মিতা আর তার সাথে বর্তমানে জুঁই। তাহলে কি সেদিন জুঁই বা মিতা এদের মধ্যে কেউ গয়নাগুলো রাতের বেলা জানলা দিয়ে ডোবায় ফেলে দেয়? কিন্তু কেনই বা ফেলে? জুঁই যদি ফেলতো তাহলে সে কুড়িয়ে এনে নিশ্চয় রোদ্দুরের হাতে আবার ফেরত দিত না গয়নাগুলো। বাকি রইল মিতা। সে কেন ফেলবে নিজের গয়না? তবে এটা স্পষ্ট, প্রথম গায়েব হয়ে যাওয়া যে বউটা সে চুরি করে পালিয়ে যায়নি। সেও নিশ্চিত খুন হয়ে গেছে বা অপহরণ করে নিয়েছে কেউ তাকে বাকিদের মতো। রোদ্দুর এখন কাউকে বিশ্বাস করতে পারে না। তাকে একাই খুঁজতে হবে অপরাধীকে। রহস্যর জট খুলতে সে এবার সকলের উপর সে নজর রাখতে শুরু করে। শারীরিক অলসতার কারণে রোদ্দুর দুপুরের দিকে একটু ঘুমিয়ে পড়ে। হঠাৎ মনে হয় কেউ তাকে জড়িয়ে ধরে আছে, তার বুকে মুখ ঘষছে। ঘুম ভেঙে যায়, দেখে মিতা। সিক্ত বসনা এলোকেশী মিতা রোদ্দুরের শরীরে শরীর মিশিয়ে দিচ্ছে। প্রাথমিক উত্তেজনা রোদ্দুরকে মিতার দিকে এগিয়ে নিয়ে গেলেও সে নিজেকে সামলে নেয় দ্রুত। মিতার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে আসে সে। কামাক্ত মিতা আবার উঠে আসে আর তাকে জড়িয়ে ধরে। কিন্তু রোদ্দুরের মধ্যে যে এখনো অবশিষ্ট আছে ন্যায়বোধ, ঈশ্বরের প্রতি আস্থা, তাই সে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় মিতার থেকে। সে নিজের ঘর থেকে বেরিয়ে আসে আর সোজা চলে যায় ঠাকুর দালানে। সে আশা করেছিল মিতার সাথে একা ঘরে থাকলে মিতা এবং সে নিজেও সামলাতে পারবে না। তবে ঠাকুর দালানে এলে তার পিছু পিছু মিতাও আসবে আর রোদ্দুর তাকে বোঝাতে পারবে যে সে এখন জুঁইয়ের স্বামী। সে অপেক্ষা করবে জুঁইয়ের পরিণত হওয়া পর্যন্ত। মিতার এগিয়ে যাওয়া উচিত ভবিষ্যতের দিকে। রোদ্দুরের মধ্যে যত দিন যাচ্ছে ততই মিতার প্রতি বাসনা বৃদ্ধি পাচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখানকার সমস্যার সমাধান করে জুঁইকে নিয়ে কলকাতা রওনা দিতে হবে। অনেকক্ষণ বসে বসে এসব সাত পাঁচ ভাবছিল সে, কিন্তু মিতা আর এলো না। মিতার পক্ষে মন্দিরের মতো পবিত্র স্থানে আসা সম্ভব নয়, সেটা রোদ্দুরের অজানা। মিতা সোজা নিজের ঘরে চলে যায়। এর মধ্যে জুঁইকে আসতে দেখল সে। ওকে দেখলে বিশ্বাস আসে মনে, জোর পায় মনে। জুঁই এসে বসলো তার পাশে। হাতে এক বাটি কয়েদ বেল মাখা, যা সে রোদ্দুরের দিকে এগিয়ে দেয়। বিলেতে বড় হওয়া রোদ্দুর এসব কোনোদিন খায়নি, তবু জুঁইয়ের খারাপ লাগতে পারে এই ভেবে সে একটুখানি মুখে দেয় আচারটা। জুঁই মিষ্টি হেসে বলে, আপনার এবার উচিত বাড়ি ফিরে যাওয়া। রোদ্দুর থতমত খেয়ে যায়। তাহলে কি জুঁই আজকে মিতার সাথে ওকে দেখে ফেলেছে? ও জিজ্ঞাসা করে জুঁইকে, কেন ফিরে যেতে হবে কেন? আর আমি একা না, ফিরলে তুমিও যাবে আমার সাথে। আমার বাড়ি কলকাতাতে, ওখানে আমার বাবা আছেন। জুঁই বলে, আমি যাব আপনার সাথে? কিন্তু আমার মা তো তাহলে একা হয়ে যাবে। আপনি আমার মাকে নিয়ে যাবেন স্বামী? আর আপনার বাড়িতে বাবা মশাই আছেন,
আমি জানি। আর আপনার মা, মানে আমার শাশুড়ি মা? রোদ্দুর হেসে বলে, মা তো সেই ছেলেবেলা থেকেই নেই। মানে উনি আমার জন্মের পরপর মারা যান। আমার পিতা জনার্দন মুন্সি এক বিবাহে বিশ্বাসী, তাই দ্বিতীয়বার বিয়ে করেননি উনি। জুঁই, তুমি আমার সাথে চলো, বাবা মশাইয়ের আশীর্বাদ নাও, তারপর তোমার মাকেও আমি নিয়ে যাব আমাদের কাছে। জুঁই হট করে বলে, সে তো ঠিক আছে, তবে মিতা দিদির কি হবে? দিদি না কেমন পাল্টে গেছে জানেন। রোদ্দুরের ক্ষমতা নেই এই ছোট মেয়েটাকে বোঝানো যে তার মিতা দিদিকে রোদ্দুর ছাড়াই এবার জীবন যাপন করতে হবে। মিতার পরিবর্তন স্বাভাবিক, সে বিরহে পুড়ছে রোদ্দুরের মতনই। তবে কেন জানে না রোদ্দুরেরও মিতাকে চেনা মনে হয় না। এর মধ্যে সেই আগের মিতা নেই। সন্ধ্যার জুঁই সন্ধ্যা প্রদীপ দেয়, তারপর সে মিতার ঘরেই বসে এটা ওটা সেলাই ফোড়াই করে বা মা নিরুপমার কাছে যায়। আজ পূর্ণিমা, সারা গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। লেঠেলরা পাহারায় বসেছে জমিদার বাড়ির বাইরে, তাই জুঁই আজ আর মায়ের কাছে যায় না। সে হেসেলে দেখতে যায় কি রান্নার জোগাড় হচ্ছে। মিতা জুঁইকে হেসেলে ঢুকতে দেখে সোজা রোদ্দুরের ঘরে যায় আর ঘরের কবাট বন্ধ করে দেয়। রোদ্দুর বই পড়ছিল এক মনে। সে জানতো আজ রাতে আবার সেই অজানা শিকারী শিকার খুঁজতে বেরোবে, তাই সে এখন অপেক্ষায়। মিতাকে এভাবে ঘরে আসতে দেখে বুঝে উঠতে পারে না কি হতে চলেছে। মিতা তির্যক হেসে জিজ্ঞাসা করে, কি জুঁইয়ের পতিদেব, আমি কি এতটাই খারাপ যে আমার দিকে ফিরেও চাওয়া যায় না? আর আমার মতো পূর্ণ যৌবন সম্পন্ন রমণী আহ্বান উপেক্ষা করে তুমি ওই অপরিপক্ক ফলের দিকে এগিয়ে যাচ্ছ? রোদ্দুরের এবার বিরক্তি লাগে। তুমি কি পাগল হলে মিতা? কেন এমন করছো তুমি? তুমি নিজের ক্ষতি করছো আর আমাকেও দুর্বল করে দিচ্ছ। প্রজাপতি ব্রহ্মার সিদ্ধান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ আমি জুঁইয়ের সাথে। সে বালিকা, তবু সে আমার স্ত্রী। আই হ্যাভ টু বি লয়াল উইথ হার মিতা। আমি তোমাকে বিয়ে করতে চাইতাম। আমাদের দুই পরিবারের সিদ্ধান্তে এই বিয়ে স্থির হয়েছিল, কিন্তু বিধিবাম আমার কপালে জুঁই ছিল, তাই আমাকে এখন তোমায় ভুলে তার প্রতি নিজের কর্তব্য পালন করতে হবে। আমাদের পরিবারে এক বিবাহ রীতি, তাই জুঁই প্রথম, জুঁই শেষ। ওই আমার একমাত্র স্ত্রী। তুমি আমাকে ভুলে এগিয়ে যাও মিতা। মিতার চোখ দুটো জ্বলে ওঠে প্রতিশোধ স্পৃহাতে। সে তবু সামলে নেয় নিজেকে। তার প্রথম উদ্দেশ্য রোদ্দুরকে শারীরিকভাবে নিজের করে নিতে হবে। পিশাচ রক্তবীজকে তাই নির্দেশ দিয়েছেন। সে বলে, তুমি স্ত্রী হিসেবে আমাকে গ্রহণ নাই করতে পারো, আমি তো তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছি সেই কবে। আর স্ত্রীর অধিকার আমি আজ তোমার কাছে নিয়েই ছাড়ব। মিতা নিজের শাড়ি খুলে দেয় এক ঝটকায়, তারপর রোদ্দুরের কোলে গিয়ে বসে পড়ে। রোদ্দুরের সারা শরীরে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় সে। ও বুঝতে পারে বাধা দিলেও রোদ্দুরের পৌরস জেগে উঠেছে। রোদ্দুরকে বিছানায় ফেলে ওর পাঞ্জাবিটা খুলে দেয় মিতা। ওর রোমশ বুকে নিজের নরম তাম্বুল রঞ্জিত লাল ঠোঁট দুটো ঘষতে থাকে। রোদ্দুর আর পারে না সামলাতে। সে মিতাকে গ্রহণ করতে বাধ্য। সে আর নিজের কামোত্তেজনাকে বশীভূত করে রাখতে পারছে না। মিতার সেমিজের বোতামগুলো খুলতে রোদ্দুর হাত রেখেই ছিল। এমন সময় মিতার চোখের দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়। দ্রুত সামলে নেয় নিজেকে, তারপর উঠে পড়ে সে মিতার উপর থেকে। মিতার চোখে রক্তবীজের প্রতিচ্ছবি দেখে
ভীষণ ভয় পেয়ে যায় রোদ্দুর, কিন্তু বুদ্ধি করে সে কিছু বলে না। মিতা হঠাৎ থেমে যাওয়া রোদ্দুরকে আবার কাছে টানতে যায়, কিন্তু সে অসুস্থতার বাহানা দিয়ে নিজেকে গুটিয়ে নেয়। মিতার হাতে আর সময় নেই, কিছুক্ষণ পরেই তাকে শিকারে বেরোতে হবে, তাই রোদ্দুরের এখন ঘুমিয়ে পড়ায় মঙ্গল। মিতা ঘর থেকে বেরিয়ে আসে। কি এমন হলো যে রোদ্দুর হঠাৎ করে উঠে গেল? ওর কি কিছু সন্দেহ হয়েছে? যাই হোক, ওই জুঁইটা যতক্ষণ না ঘুমাবে মিতা ততক্ষণ পর্যন্ত শিকারে যেতে পারবে না। রাতের খাবার খেয়ে সকলে নিজের নিজের ঘরে শুয়ে পড়ে। এদিকে অস্থির রোদ্দুর মিতার চোখের মনির মধ্যে এক পিশাচের প্রতিচ্ছবি দেখেছে। রোদ্দুর বুঝতে পারছে এই গ্রামে কোনো পিশাচ আছে যে প্রতি 15 দিন অন্তর একটা করে মানুষের শিকার করে, আর কোনোভাবে মিতা এখন পিশাচের দাসীতে পরিণত হয়েছে, তাই তার মধ্যে সব ভালোগুলো শেষ হয়ে গেছে। আজ পূর্ণিমা, আর প্রতিবারের মতো আজ পিশাচের শিকার হতে চলেছে কেউ। মিতা যখন পজেস, তার কাছে রাতে জুঁইকে রাখাটা নিরাপদ নয়। জুঁই এখন তার দায়িত্ব। হতেই পারে পিশাচ সতর্ক পাহারার কারণে শিকার না পেলে মিতাকে দিয়ে জুঁইকে তুলে নিয়ে যেতে পারে। রোদ্দুর সোজা মিতার ঘরে ঢুকে পড়ে দেখে জুঁই আর মিতা খাটে ঘুমিয়ে আছে। ধীরে ধীরে সে জুঁইকে কোলে তুলে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে আর নিজের ঘরে এনে জুঁইকে খাটে শুইয়ে দেয়। মিতা ঘুমের ভান করে পড়েছিল। সে দেখে রোদ্দুর এসে জুঁইকে ঘরে নিয়ে গেল। ও ভাবে হয়তো রোদ্দুর বাবুর বউয়ের সাথে শুতে মন করেছে, তাই সে জুঁইকে নিয়ে গেছে ঘরে। মিতা গুণাক্ষরও বোঝে না যে রোদ্দুরের তার উপর সন্দেহ হয়ে গেছে। জুঁইকে নিরাপদে রেখে রোদ্দুর মিতার ঘরের দিকে নজর রাখতে শুরু করে। ঠিক রাত 12:30 এমন সময় মিতা নিজের ঘর থেকে বেরিয়ে এসে সোজা চলে গেল সিঁড়ি বেয়ে নিচের তলা। রোদ্দুর সন্তর্পণে ওর পিছু নেয়। ও দেখে মিতা একতলার সিঁড়ির নিচে একটা গোপন কুঠুরিতে ঢুকে গেল। এতদিন এই জমিদার বাড়িতে সে আছে, কিন্তু এই গুপ্ত ঘরটির কথা সে জানতো না। আস্তে আস্তে পা টিপে টিপে ও মিতাকে ফলো করে ওই কুঠুরির দরজার আড়ালে লুকিয়ে ভেতরে কি হচ্ছে দেখে। অন্ধকার চোখে সয়ে আসলে ও ভিতরে সবকিছু স্পষ্ট দেখতে পায়। রোদ্দুর দেখে ওই গুপ্ত কক্ষ একটা বিশাল ঘর, যার মধ্যে তন্ত্রচার করা হয়। সেখানে আছে বিশাল এক চন্দ্রহাস খাড়া, হাড়ি কাঠ বলি দেবার জন্য, আর মিতা কথা বলছে কারোর সঙ্গে। অপরজনকে রোদ্দুর দেখার চেষ্টা করে, কিন্তু মিতা সামনে দাঁড়িয়ে থাকাতে সেই লোকটিকে কিছুতেই দেখতে পায় না। ঘরটার বাইরে দরজার কাছে দাঁড়িয়ে রোদ্দুরের অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। এত দুর্গন্ধ ঘরটাতে। গন্ধটা তার খুব চেনা, কেমন আষ্টে গন্ধ নাকি আসছে। হ্যাঁ, এ তো বাসি রক্তের গন্ধ। রোদ্দুর দেখেছে কোন জায়গায় পশু জবাই বা বলি হলে সেখানে পড়ে এমন একটা বিকট গন্ধ হয়। তার মানে এখানে বলি দেওয়া হয় এখনো, আর মিতা এসবের মধ্যে রয়েছে তা রোদ্দুরের কাছে খুব স্পষ্ট। ফিরে গিয়ে লোকজন ডেকে আনবে সে ভাবছিল। এমন সময় মিতা সরে গিয়ে লোকটির পাশে দাঁড়িয়ে যায়, আর রোদ্দুর লোকটিকে, যাকে এতক্ষণ সে দেখার চেষ্টা করছিল, স্পষ্ট দেখতে পায় তাকে। এ তো সেই পিশাচ যাকে মিতার চোখের মনিতে সে আজ সন্ধ্যায় দেখেছিল। রোদ্দুরের সারা শরীরে রোমকূপগুলো ভয় ও উত্তেজনাতে খাড়া হয়ে যায়। এক পর্যায়ে বিকট ভয়াল দানব, যার পাঁজরগুলোতে
মাংসপেশি নেই, সারা শরীর কাঁচা মাংসর লাল দলা, বড় বড় শুলের মতো দাঁত, ঠিকরে বেরিয়ে আসা চোখ, মাথায় উল্টোনো দুটো শিং মহিষের মতন, হাতে বড় বড় নখ যা একটা মানুষকে নিমেষে চিরে ফেলতে পারে। রোদ্দুর ভয় পান, কিন্তু বুদ্ধি বিবেচনা হারালে মৃত্যু অবধারিত তা বুঝে সে লুকিয়ে থাকে। মিতার কথাগুলো শোনার জন্য সে কান পেতে থাকে। পিশাচ মিতাকে বলছে, পারমিতা, আমার বলি এখনো জোগাড় করতে পারোনি তুমি? এই তুমি আমার সেবা করছো? মিতা থতমত খেয়ে বলে, প্রভু রক্তবীজ, এই প্রায় দিন মানুষ অপহরণের জন্য চারদিকে পাহারা বসানো হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে আপনার ভোগের ব্যবস্থা করে দেব। রোদ্দুরের ভীষণ রাগ হয়। তার মানে মিতা বেচারা মানুষগুলোকে অপহরণ করে এনে এই পিশাচকে বলি দেয়। তবে আজ যদি রোদ্দুর এদের বাধা দেয় তাহলে তাকে এরা মেরে ফেলবে। এদের সাথে যুদ্ধ করতে হলে সবাই মিলে সংগঠিত হয়ে লড়তে হবে। তাই আজ যদি কারো প্রাণ যায় তবুও রোদ্দুরকে চুপচাপ সব দেখতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছুই করার নেই তার এছাড়া। এসব ভাবতে ভাবতে রোদ্দুর দেখে মিতা ওই পিশাচের সাথে শারীরিকভাবে লিপ্ত হয়েছে। ভীষণ আক্রোশের সাথে ওই পিশাচ মিতার শরীরকে ভোগ করছে। ঘেন্নায় বমি আসে রোদ্দুরে, তবু সে সামলে নেয় আর ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ধন্যবাদ জানায় যে পরম পিতা তার জন্য সঠিক জীবন সাথী বেঁচে দিয়েছেন। হোক জুই গরিব ঘরের মেয়ে, ওর থেকে অনেক ছোট, তবু সে ভালো মানুষ, ঈশ্বরের ভক্ত সে। আর এই শিক্ষিতা জমিদার কন্যা পারমিতা, সে পিশাচ সাধিকা। এক পিশাচের সাথে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছে তার। রোদ্দুর ভাবে তার মধ্যেও যে পরিবর্তন আসছিল তা এই অশুভ শক্তির সাথে থাকার ফল। তাকে যেভাবেই হোক এই রক্তবীজের সংহার করতেই হবে। মিতা পিশাচকে শারীরিকভাবে তুষ্ট করে বেরিয়ে পড়ে ওই গুপ্ত কুঠুরি থেকে শিকারের খোঁজে। আনমনে থাকায় সে রোদ্দুরকে দেখতে পায় না। প্রায় 1 ঘন্টা পর রোদ্দুর দেখে মিতা এক বিশালকার লোককে টানতে টানতে নিয়ে ঢোকে গুপ্ত কুঠুরির মধ্যে। লোকটির গলার আওয়াজ শুনতে পায় রোদ্দুর। সে কাতর অনুরোধ করছে, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে। এ তো জমিদার বাবুর গলার স্বর। রোদ্দুর আশা করেনি বাইরে পাহারা থাকার ফলে মিতা নিজের পিতাকে অপহরণ করে আনবে। জমিদার বাবুর ভবিষ্যৎ চিন্তা করে চোখে জল এসে যায় তার। সে ভাবে একটা মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। শেষে নিজের বাবাকে বেঁধে নিয়ে এসেছে বলি দিতে। জমিদার বাবু বলছেন মিতাকে, তুই কি খেলা শুরু করেছিস মিতা মা? আমার দেরাজ থেকে এই ঘরের চাবি চুরি করে তুই পিশাচ জাগিয়েছিস। তুই জানিস এর ফল কি হবে? ও গোটা গ্রামকে শেষ করে দেবে। তোকেও ছাড়বে না রে মা। তোর মা নেই বলে আমি তোর মা, আমি তোর বাবা হয়ে তোকে মানুষ করেছি, আর তুই আমাকে পিশাচের কাছে বলি দিতে এনেছিস। জমিদার বাবুর গলায় আসন্ন মৃত্যুর ভয়ের থেকে খুব বেশি ফুটে উঠেছে। উনি এখনো পর্যন্ত বিশ্বাস করে উঠতে পারছেন না তার নিজের সন্তান তাকে বলি দিতে চাইছে। তিনি মিতাকে জিজ্ঞাসা করেন কেন সে এই ভয়াবহ পথ বেছে নিয়েছে। তখনই রক্তবীজ নিজের রক্তের পিপাসা মেটাতে মিতাকে বলি দেবার ইশারা করে। মিতা বিচ্ছিরিভাবে হেসে ওঠে। সে তার প্রভুকে বলে, পিশাচদেব, আপনি নিশ্চয় বুঝেছেন আমি আপনার কতটা আজ্ঞাবহ দাসী। কোনো বলি আজ জোগাড় করতে পারিনি বলে নিজের পিতাকে আপনার পায়ে সমর্পণ করছি।
আপনি কিছুক্ষণের মধ্যেই ভোগ পাবেন, তবে আপনার কাছে আমার কাতর অনুরোধ, আপনি একটু সময় আমাকে দিন। আমার মনে হয় আমার পিতার মৃত্যুর আগে তার সবটা জানার অধিকার আছে। আমি ওনাকে সবটা বলে দিই, তারপর উনি আপনার ভোগ হবে। পিশাচ সম্মতি দেয় মিতাকে। তারপর সে একটা মোটা রশি দিয়ে জমিদার বাবুর পা দুটো আর হাত দুটো কষে বেঁধে ওনার মাথাটা হাড়ি কাঠে ঢুকিয়ে দেয়। মিতা তারপর তার নিজের পিতাকে সব বলতে শুরু করে। তুমি তৈরি থাকো বাবা পিশাচ দেবের ভোগ হতে। তার আগে আমার কথাগুলো তুমি মন দিয়ে শুনে নাও। তুমি হয়তো ভাবছো বাড়িতে তুমি ছাড়াও জুঁই রোদ্দুরও আছে, আরো কাজের লোকজন আছে, তাদের ছেড়ে তোমাকে কেন আমি বেছে নিলাম বলির জন্য। তা বলি শোনো, রোদ্দুরকে মারলে আমার চলবে না। ওকে পাবার জন্যই এত আয়োজন। ওকে মারলে চলে বলো? জুঁই, ওকে তো আমি মারতেই চাই। তাই ওদের বিয়ের দিন আমি তোমার দেরাজ থেকে এই গুপ্তকক্ষের চাবি চুরি করে আনি। তারপর পিশাচ দেবকে জাগানোর পদ্ধতি যা এই ঘরের দেওয়ালে লেখা ছিল তা পড়ি। সেখানে দাদামশাই স্পষ্ট লিখেছেন, রক্তবীজ পিশাচকে জাগাতে কোনো নারীকে স্বইচ্ছায় নিজের কৌমার্য পিশাচকে দান করতে হবে। তার আহ্বানে যখন পিশাচ আসবে তাকে এক সধবা নারীর বলি দিয়ে তুষ্ট করতে হবে। এই পর্যন্ত পড়ে আমি আর ধৈর্য রাখতে পারিনি। বাকিটা না পড়ে ফিরে যাই। রোদ্দুরকে পাবার আশায় আমি জুঁই সহ রোদ্দুরকে এই জমিদার বাড়িতে নিয়ে আসি। রাতে সবাই যখন ঘুমোয় তখন ঘুমন্ত জুঁইকে কোলে করে এখানে নিয়ে আসি আমি। মন্ত্রতন্ত্রের সাহায্যে নিজের শরীরের বিনিময় পিশাচ দেবকে আহ্বান করি। উনি এলে নিজের কৌমার্য ওনাকে দান করি। তারপর এই হাড়ি কাঠের মধ্যে যেখানে তোমার মাথা আছে বাবা, সেখানে সেদিন জুঁইয়ের মাথাটা ছিল। আমি ভেবেছিলাম জুঁইকে বলি দিয়ে আমি পিশাচ দেবকে সন্তুষ্ট করে রোদ্দুরকে ফিরে পাবো, কিন্তু বিধিবাম। পিশাচ দেব জুঁইয়ের বলি নিতে অস্বীকার করলেন। ও নাকি দেবী চণ্ডীর রূপ। সেই চণ্ডিকা একসময় পিশাচ দৈত্য রক্তবীজের সংহার করেছিলেন। কোন দৈব শক্তিকে বলি দেওয়া সম্ভব নয়। এতে সাথে সাথে জুঁইয়ের ভিতরে ঘুমন্ত দেবী জেগে উঠতে পারে। আর এবার মর্তে ফিরে এসে পিশাচ দেব সেই শক্তির অধিকারী ছিলেন না যা তার মধ্যে পূর্বে ছিল। তাই উনি আমাকে কিছু নরবলি দিয়ে ওনার শক্তি পুনর্জীবিত করতে আদেশ দেন। সব বলির মধ্যে আর 3টি বলি বাকি। আজ তুমি, এরপরের অমাবস্যা ও পূর্ণিমাতে অন্য 2জনকেও। ব্যাস, তাহলে পিশাচ দেব জুঁইয়ের মধ্যে পালিত চণ্ডিকাকে শেষ করে দেবেন, আর আমি রোদ্দুরকে ফিরে পাব। সেদিন জুঁইকে বাধ্য হয়ে আবার আমি ঘরে রেখে আসি, আর ফেরার পথে রান্নার জোগাড়ে বউটাকে নিয়ে এসে বলি দিয়ে দিই। বাবা, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আজ শেষবারের মতো নিজের প্রাণটুকু দিয়ে দাও। কাল সকালে সবাই জানবে তুমি কলকাতা গেছো, কদিন পর ফিরে আসবে। এই পূর্ণিমাতে আর পরিকল্পনা মাফিক কেউ হারাবে না, তাই সবাই নিশ্চিন্ত হয়ে যাবে আর পাহারা বন্ধ হয়ে যাবে। তারপর বাকি 2টো বলি ঠিকই জোগাড় করে নেব আমি। জমিদার বাবু স্তম্ভিত। তিনি শুধু এইটুকুই বললেন, মিতামা, তোমার জন্য আমি হাসতে হাসতে প্রাণ দিতাম। তবে যে কাজ আজ তুমি করেছো বা ভবিষ্যতে করবে, তার জন্য তোমার পিতা তোমাকে আশীর্বাদ তো দিতে পারবে না। তবে অভিশাপ দিলাম, তুমি সফল হবে না। মা চণ্ডিকা তোমায় শাস্তি দেবেন, তুমি নরক ভোগ করবে। মিতার রাগে অন্ধ হয়ে চিৎকার করে এক কোপে জমিদার বাবুর মাথাটা খাড়ার কোপে দ্বিখণ্ডিত করে দেয়। প্রবল ছটপট করতে থাকে দেহটা। তার কিছুক্ষণ পর
সব শান্ত হয়ে যায়। রোদ্দুর আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে ছুটে ওপরে উঠে যায়। এই নৃশংসতা তাকে অস্থির করে তোলে। জমিদার বাবুর পরিণতিতে তার দুগাল বেয়ে নোনা জলের ধারা নামায়। তারপর সে নিজেকে সামলে নেয়। জমিদার বাবুর শরীরটা পিশাচের খাওয়া হয়ে গেলে মিতা ওপরে উঠে আসবে, আর সুযোগ পাবে না রোদ্দুর মিতার ঘরটা সার্চ করার। সে চুপি চুপি মিতার ঘরে ঢুকে এদিক ওদিক তন্ন তন্ন করে দেখে কিছু যদি পাওয়া যায়। এদিক ওদিক দেখে নিরাশ হয়ে সে ফিরেই আসছিল। তখনই তার চোখে পড়ে আয়নার পাশে একটা খাম। এই খামটা তো তারই তৈরি। হ্যাঁ, এটাই তো সেই খাম যা সে নিজের হাতে তৈরি করেছিল পিতাকে কলকাতাতে চিঠি পাঠানোর জন্য। খামটা খুলে সে দেখে চিঠিটা তারই লেখা, যা সে ডাক মারফত কলকাতা পাঠিয়েছিল। তার মানে পিতার কাছে এই চিঠি পৌঁছায়নি, পথেই তা বদলে নিয়েছে পারমিতা। এই জন্যই পিতার তরফ থেকে কোনো চিঠি রোদ্দুর এতদিন পায়নি। পিতা নিশ্চিত রূপে তার বিয়ের বিষয় এখনো পর্যন্ত অবগত নন। যাই হোক, যা যা রোদ্দুর নিচে শুনে এসেছে তা ওকে আবার একবার ভেবে দেখতে হবে। সব যেন ওর মাথার উপর দিয়ে চলে গেছে। ও নিজের ঘরে ফিরে আসে। তারপর আরাম কেদারাটাতে হেলান দিয়ে দু চোখ বুঝে ভাবতে থাকে মিতার বলা কথাগুলো। ওই কথাগুলোই সংকেত দিতে পারে তাকে রক্তবীজ সংহারে।